আসসালামু আলাইকুম। আমার কন্টেন্টের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। হ্যাঁ, সবাই কমেন্ট পড়ি। উত্তর দিতাম আগে। এখন দেই না। উত্তর দিলে হয় কি, ওই নিচে আইসা অনেক রকম কথা লেখা হয়। সেই কথাগুলো অনেক সময় মন ভালো হয়, আবার মন খারাপও হয়ে যায়। যার জন্য উত্তর দেই না। তবে ইদানিং একটা কমেন্ট খুব কমন, যে আমি এত দেরি করে কেন কন্টেন্ট দেই, মানে এত রাতে কেন দেই। আসলে রাতে দেই, সোজা উত্তরটা হলো এই: আমি আমার টেলিফোনটা সন্ধ্যার পরে হাতে নেই। এর আগে আমি টেলিফোন হাতে রাখি না। প্রয়োজনীয় ফোন টোন যদি আসে, আমার পরিবার ওই ফোনটা ধরে, আমি রিসিভ করি, কিন্তু আমি ফোনটা হাতে নেই না। কি কারণে নেই না আমি জানি না। আমার মনে হয় অনেক বেশি হাতে নিতাম, তো একটা বিরক্তি চলে আসছে একটা টাইমে। যার জন্য ওই সন্ধ্যার পরেই আমার চেতনা আসে কন্টেন্ট বানাবার। ধৈরা নেন নাইট শু আর কি, যেমন সিনেমায় মর্নিং শু, স্পেশাল শু, ম্যাটিনি শু, ইভিনিং শু, নাইট শু। আমারটা নাইট শু। আর এই ইউটিউব জগৎটা তো একটা বিনোদন জগৎ। এখানে হ্যাঁ বিনোদন ভাই, এখানে সব কিছু আছে। আপনি সিরিয়াসলি কিছু দেখতে চান পাবেন, থ্রিলার কিছু দেখতে চান পাবেন, ভূতের কোনো ভয়ের কিছু দেখতে চান পাবেন, হাসির খোরাক চান পেয়ে যাবেন ভাই। আবার ওই যে 3 নম্বরই 4 নম্বরই ওইগুলো যদি দেখতে চান, ওইটাও পাবেন, কিন্তু কোনো অসুবিধা নেই, যে যেদিকে যায়। এই যে দেখেন আমি কথা বলতেছি, নিশ্চয়ই আপনারা রাজনীতির কথা পছন্দ করেন, তাই আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন। ঠিক তেমনি আমিও কিন্তু অন্যকে দেখি, আমিও কিন্তু ওনাদের ভক্ত। হ্যাঁ, যেমন ইলিয়াস হোসেন সাহেবের ভক্ত আমি, পিনাকি ভট্টাচার্যের ভক্ত, এই দুজন মানুষের আমি ভক্ত। কিন্তু ওনাদের কন্টেন্ট থেকে আমি বিনোদন নেই না, আবার বুঝছেন, এটা ভাইবেন না। আমি সিরিয়াসলি নেই, কারণ ওনাদের কথার অনেক গুরুত্ব আছে। ইদানিং দেখলাম কিছু কথাবার্তা, যেমন ইলিয়াস হোসেন সাহেবের হুজুরদের সঙ্গে একটুখানি তর্কাতর্কি চলতেছে। কালকেই দেখলাম, গতকালকেই। এটা দেখার পর আমার কেন জানি মনে হয়েছে উনি ঠিক মজা নিতেছেন, অথবা কোন একটা ব্যাপার আছে যেটা উনি প্রকাশ করতেছে না, হয়তো পরে প্রকাশ করবে। কোন একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, তাইলে উনি তো এমন ভাবে কথা বলতো না। কারণ যে 3 জনের সঙ্গে উনি কথা বলতেছিলেন, ওরা খুব অসহায় হয়ে গেছিল ওনার কাছে। এটাই হবার কথা, কারণ ইলিয়াস হোসেন সাহেব খুব সাধারণ মানুষ না, অনেক জ্ঞানী মানুষ। সো ওনার জ্ঞানের ভান্ডার তো বিশাল, যার ফলে ওই 3জনকে একটু অসহায় মনে হয়েছে। যাই হোক, পরে জানা যাবে। আবার পিনাকিদার কন্টেন্ট দেখলাম আজকে, উনি সরকারের প্রচুর সমালোচনা করলেন, দরকার ছিল। ওইখানে একটা বড় সমালোচনা ছিল যে ভারতের কিছু ডাক্তার আমাদের দেশে এই যে আসবে, মাইলস্টোনে যে আগুনে দগ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেবার জন্য। এই চিকিৎসাটা কেন দিতে আসবে ওনারা, তহিদ সাহেব কেন এটা মেনে নিল, আবার এই তহিদ সাহেব বিএনপির পক্ষ থেকে এই উপদেশটা হয়েছে, এইসব ব্যাপার নিয়ে কথা বলতেছিল। ওনার যে আপত্তিটা, এটা আমার ভালো লাগছে। কি দরকার এই মুহূর্তে ভারতের চিকিৎসক আনতে হবে? অলরেডি তো চীন থেকে চিকিৎসক চলে আসছে একটা টিম, প্রয়োজন আরো 10টা টিম আসবে, 10টা টিম আসবে চীন থেকে। এই মুহূর্তে ভারতের চিকিৎসক আসুক, উনি এটা মেনে নিচ্ছে না। এটার সাথে অনেকেই একমত, আমিও একমত। তারপরও একটা প্রশ্ন থাকে, বাংলাদেশ তো আর চায় না যে আপনারা চিকিৎসক পাঠান, ভারত চাইতেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে না করা যায় না। কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। আবার এই মেনে নিবার পিছনে অনেক কাহিনী থাকতে পারে। কারণ আল জাজিরা থেকে যে রিপোর্টটা বাইর হয়ে গেছে, ওইটা তো ভাই শেখ হাসিনার আশায় ভরসার কফিনে শেষ প্যারাকটা তো মাইরা দিছে, সব কিছু প্রকাশ করে দিছে। ওনার ভয়েস আছে। এগুলো যে এই আইডিয়া তৈরি না, এটা তো ভারতবাসী বা ভারতের সরকার বুঝতে পারতেছে, একটু একটু তো বুঝতে পারতেছে। না বুঝার তো কিছু নাই। আমার মতো আম পাবলিক যদি বুঝতে পারে, ভারতের মতো এত বিরাট রাষ্ট্র, ভারতের মতো এত বিশাল দেশের কত জ্ঞানী লোক আছে, তারা বুঝবে না? নিশ্চয়ই বুঝতে পারবে। আর ওই বুঝাবুঝিটা ব্যালেন্স করার জন্য তহিদ সাহেব কিছু বক্তব্য রাখছে, যেটার আপত্তি জানাইছে পিনাকিদা। যাই হোক, এখানে দেখেন, একটু আগে বললাম আমি, এটা বিনোদনের মতো একটা জগৎ, এই ইউটিউব জগৎ। দেখেন আমাদের তারেক রহমান সাহেবের নাকি আইডি কার্ড নাই। এটা শুনতে কেমন লাগলো আপনার কাছে? ওনার ন্যাশনাল আইডি কার্ড নাই, অথচ উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বিএনপি মনে করে, দেশের অনেকেই মনে করে, আমি একটা টাইমে মনে করতাম, একেবারে যে আশা ছাইরা দিছি তাও না, কিন্তু হইতে হতে পারে, তাই না? সময় আছে সামনে, দেখা যাক না। কিন্তু ওনার আইডি কার্ডই নাই, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটা ভাই একটা বিনোদনের মতো নিউজ হয়ে গেল না, যে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ন্যাশনাল আইডি কার্ড নাই। এটা কোনো কথা হইলো? যাই হোক, আইডি কার্ড নাই, আইডি কার্ড চলে আসবে। এদিকে আরেকটা বিরাট ঘটনা ঘটছে গাইবান্ধাতে। থানার ভিতরে এরকম একটা ছুরি নিয়ে একজনের ঢুইকা 3-4 জনের আঘাত করছে। সাধারণ লোককে তো আঘাত করে নাই, পুলিশ ভাইকে আঘাত করছে থানার ভিতরে। গাইবান্ধাতে এই ঘটনাটা ঘটছে। গাইবান্ধার শাহঘাটা নামে একটা থানা আছে, ওই থানাতে একটা যুবক আসলো যে ভাই আমার টেলিফোন চুরি হয়ে গেছে, এটার একটা জিডি করেন। থানা থেকে বোধহয় প্রথম বলা হয়েছে সদর থানায় যান, তারপরে বলা হয়েছে প্রমাণাদি আনেন, ওই যে কি কোড নাম্বার টাম্বার থাকে টেলিফোনের, ওগুলো আনেন। কিছু একটা বনি বনা হয় নাই, তার জিডি করা হয় নাই। একটা টাইমে তাকে ভ্যান গাড়িতে কইরা ওই সদর থানায় পাঠাই দিছে। ওইখানকার পুলিশ কর্মকর্তার মুখের কথা আমি ইউটিউবে দেখছি। ব্যাপারটা এখানে শেষ না, কিন্তু 30 থেকে 40 মিনিট পর ওই ছেলেটি ওই থানার মধ্যে আক্রমণ করে।
একটা ছুরি নিয়ে এসে ওই থানা পুরা তছনছ কইরা ফেলায়। এখন আপনারাই বলেন, থানার মধ্যে কি লাঠি নিয়ে বসে থাকে? ওদের কাছে তো ভাই বন্দুক আছে, তাই না? ওই বন্দুক কেন কাজে লাগাইলো না? একটা লোক কিভাবে ঢুকলো, আক্রমণ করলো? বিরাট বড় প্রশ্ন তো এটা, তাই না? থানার সামনে তো ভাই পাহারাদার লাগবে, থাকবে না কেন? রাতের তখন 9টা 9:30, আর থানার ভিতরে কতজন ছিল? মিনিমাম তো 10 জন থাকা উচিত ছিল কিনা আমার সন্দেহ। হয়তো 4-5 জন ছিল, বাকিরা হয়তো আগের মতো খাতার মধ্যে দস্তখত করে হয়তো বাসায় চলে গেছে। নিশ্চয়ই এটা তদন্ত হবে, কিন্তু তদন্ত নিয়ে মানুষের মধ্যে খুব একটা বিশ্বাস নাই। হ্যাঁ, তদন্ত শুনলেই মানুষ মুসকি মুসকি হাসে। দেখা যাক তদন্তে কি বাইর হয়। কিন্তু ওইখানে ঘটনা হইটা গেছে মৃত্যু পর্যন্ত। তারপরে তাকে পুকুরে পাওয়া গেছে, এবং রাত্রে পুকুর থেকে উদ্ধার করার জন্য ফায়ার ব্রিগেড ডাকা হয়েছে। অনেক গভীর, সকালে বাইর করছে। কিভাবে মারা গেল, ও কেন আঘাত করলো, তার মানে কি কি বার্তা দিল? বার্তা একটাই, এই পুলিশ প্রশাসন নিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন দিবেন? নির্বাচন তো আর বেশি দেরি নাই, আর মাত্র 3-4 মাস পরই হয়তো নতুন কিছু ঘটতে যাচ্ছে। হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই সরকারের অধীনে অনেকেই নির্বাচন করতে চাচ্ছে না, নতুন সরকার চাচ্ছে। এই সরকারের উপর বিশ্বাস কমে গেছে অনেক, কারণ এই সরকার ভিতরে ভিতরে একটা দল তৈরি করছে, এনসিপি, এটা একটা কিংস পার্টি। এই অভিযোগের কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না একটি বড় দল, এবং ছোট দলও আছে কয়েকটা। তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। নিশ্চয়ই এই আশা পূরণ করে দেওয়া হবে আপনাদের। ইউনূস স্যার কোনো আশা আপনাদের অপূরণ রাখবে না। কিন্তু ভাই যে যত কথাই বলেন, নির্বাচনের জন্য পুলিশ লাগবে ভাই, পুলিশ ছাড়া নির্বাচন হবে না। আর্মিও থাকবে, র্যাব থাকবে কিনা জানি না, কিন্তু এই পুলিশ দিয়ে কিভাবে আপনি নির্বাচন করবেন? একটা সাধারণ লোক একটা ছুরি নিয়ে থানার ভিতরে ঢুইকা তছনছ করে দিয়ে বাইরে হয়ে চলে গেল, আবার সে কিভাবে মরলো এটা একটা রহস্যময় ঘটনা। এই দায় কার উপরে যায় পড়বে? আপনারা হিসাব মিলিয়ে নেন। যার জন্য বললাম ভাই, এই পুলিশ দিয়া নির্বাচন করাইতে পারবেন না। শুনছিলাম 17,000 নতুন পুলিশ আসতেছে। ভাই খালি শুই নাই যাই, চোখে তো দেখতেছি না। কেন থামবেলে লিখলাম আগামী 9 দিন ভয়ঙ্কর? হ্যাঁ ভাই, আগামী 9 দিন ভয়ঙ্কর। গত বছরের এই 9 দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর। আবার এই 9 দিন, আগামী যে 9 দিন আসবে, এটাও কিন্তু খুব সহজ হবে না। প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে। যেমন এই যে খায়রুল হক ধরা পড়লো, আরো অনেকে কিন্তু সামনে আসবে। এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা, জুলাই সনদপত্র 3 তারিখে আমরা বুঝতে পারবো। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ওই যে সরকার বলছিল না যে আপনারা ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ চান? আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। এই প্যাকেজের মধ্যে কি আছে? জুলাই সনদপত্র ঘোষণা, এবং তার স্থান দিতে হবে সংবিধানে। আর কি আছে? স্থানীয় নির্বাচন আগে হইতে হবে। আর কি আছে? পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে। পিআর সিস্টেম নিয়ে নির্বাচনে সবার মতামত এখনো এক জায়গায় আসে নাই। আসছে কি না আমরা 3 তারিখই তো বুঝতে পারবো। কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে, এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু কইরা জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর যদি না পাই ভাই, তাহলে নতুন করে ভাবতে হবে। কিন্তু এই মুহূর্তে নতুন করে ভাবতে চাই না, কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে। যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে, এই যে আমরা দেখতেছি জনগণকে, এই জনগণই তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ। ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবুরের বাংলাদেশ, কেউ আইসা বলেন শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ, কেউ আইসা বলেন এরশাদের বাংলাদেশ, কেউ তো বলে না জনগণের বাংলাদেশ। আর এই জনগণের বাংলাদেশ যে দলটা বলছে সেটা হলো জামাতে ইসলাম। আর জামাতে ইসলামের সাথে এনসিপি আছে, যার জন্য সাপোর্ট করি। জামাতে ইসলামের সাথে চরমনাই পীর সাহেব আছে, যার জন্য সাপোর্ট করি। এবং আমি বিশ্বাস করি হেফাজতে ইসলামও থাকবে জামাতে ইসলামের সাথে। তবে থাকবে কিনা একটা প্রশ্ন দেখা দিছে, দেখা যাক, সময় বইলা দিবে। ওই যে বলছি না, সামনের 9 দিন অনেক কিছু ভাঙবে, অনেক কিছু গড়বে। হ্যাঁ, এই যে মহামান্য রাষ্ট্রপতি, উনিও চলে যেতে পারে, কোনো ঠিক নাই তো ভাই, হইতে পারে এমন কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কতখানি সফল হয়েছে বা কতখানি বিফল হয়েছে, এটা আমরা 5ই আগস্টের পরেই পরিষ্কার দেখতে পাবো। এই মুহূর্তে হতাশার কিছু নাই। ভিডিওটা শেষ করার আগে একটু বিনোদনের খবর দেই। বলছি না ইউটিউবে একটা বিনোদন, একটা ছবি আসতেছে, রক্তবীজ 2 1 রিলিজ হয়ে গেছে আগে। রক্তবীজ 2-তে মিমি চক্রবর্তী আছে, আরো অনেকে আছে। আরো কে আছে জানেন? শেখ হাসিনা। হ্যাঁ, উনি অভিনয় করছেন, মানে উনার চরিত্রে অন্য কেউ অভিনয় করছে। গল্পটা হচ্ছে কি জানেন? বাংলাদেশের একটা জঙ্গি বাহিনী ওদের এখানে আক্রমণ করছে, আর ওইটা ওরা প্রতিরোধ করছে। এটাই গল্প, এরকমই শোনা যাচ্ছে। তার মানে কি সিনেমাতেও চলে আসলো শেখ হাসিনা। চিন্তা করেন। রক্তবীজের টিমকে আমি বলবো, আমার অনুরোধ থাকবে এই ছবির ওপেনিং ডেতে আমাকে আপনারা সিনেমা হলে দাওয়াত করবেন, ওনাকে নিয়ে ছবিটা দেখবেন। হ্যাঁ, ওনার চরিত্রটা আমরাও দেখার অপেক্ষায় রইলাম। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।